হাসিনার ভূত যার কাঁধে ভর করেছে তাদেরকে বলতে চাই, হাসিনাকে অনেক মানুষ বলতো যে খুব রাজনীতি বুঝে। আমি তখনই বলতাম যে হাসিনার মতো বেকুব রাজনীতিবিদ বাংলাদেশে দ্বিতীয় কেউ জন্ম নেয়নি। 70 বছরের আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে ধ্বংস করে দিয়ে গিয়েছে শেখ হাসিনা। শেখ হাসিনা গাধার মতো ভূমিকা পালন করতে গিয়ে সীমান্তের অপর প্রান্তে গিয়ে পড়েছে। তোমরা শ্রীগালের মতো যদি সেই শেখ হাসিনার পথ অবলম্বন করার চেষ্টা করো, সেখান থেকে শিক্ষা গ্রহণ করো, তোমার পরিণাম ভিন্ন কিছু হবে না। শেখ হাসিনা পালিয়েছে, তারেক রহমানও পালাবে, ভারতের দালালরাও পালাবে ইনশাআল্লাহ। দেখা হবে পরের কোন অভ্যুত্থানে। বাংলাদেশের রাজনীতিতে একটা অসম্ভব সুখবর। জামাত জোটের কঠিন চাপে পড়ে অবশেষে মাননীয় প্রধানমন্ত্রী, প্রিয় শিশু মুক্তিযোদ্ধা জনাব তারেক ওরফে জিয়া মুখ খুলতে বাধ্য হলেন। বেগম খালেদা মুক্ত হয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেকেই দেশে ফিরেছেন। এর টোটাল ক্রেডিটটা হলো জুলাই বিপ্লবের, মাননীয় স্পিকার, এটা হলো জুলাই বিপ্লবের কারণে। জুলাই আগস্ট আন্দোলন তো বিএনপির, আমরা দেখেন স্লোগান দিয়েছিলাম তারেক রহমান জানেন নাকি জুলাই আগস্টের নায়ক আপনি। তারেক রহমান সাহেব মানে সারা বাংলাদেশকে এমনভাবে সুসংগঠিত করেছিলেন যে জুলাই আগস্ট হইতে বাধ্য হয়েছে। দীর্ঘ 17 বছরের আন্দোলনের পরে সেই আন্দোলনটা একটা সময় জুলাই আগস্টের রূপ নিয়েছে। এইটাকে তারা কিছু ছাত্রনেতাকে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ের উপরে চেপে বসে তারা মনে করেন এই দোকানটাকে খুলেছিল। যখন এই দোকানটা বন্ধ হয়ে গিয়েছে তখন তারা, আমি বললাম না যে উন্মাদ হয়ে গিয়েছে, তাদের কোনো উন্নয়নের দিকে কোনো খেয়াল না। মাটির নিচে বাংকার সহ প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য বাড়ি বানানোর নির্দেশ দিয়েছেন গণপূর্ত মন্ত্রণালয়। তারা চেক করেছেন ঢাকার কোন জায়গায় এমন একটা বাড়ি বানানো যায় যেটার মাটির নিচে বাংকার থাকবে। একদিকে যদি হামলা হয়, অপরদিকে বাংকার দিয়ে সুড়ঙ্গ দিয়ে যেন অন্য দিক দিয়ে প্রধানমন্ত্রী বের হয়ে যেতে পারেন, সাথে তার পরিবার পরিজন সহ। ক্ষমতা এসে 1.5 মাস পরেননি 42,000 কোটি টাকার মতো ব্যাংক থেকে আপনারা লোন করেছেন। সব জায়গায় আপনারা হাত দিচ্ছেন, অমুককে সরাও, অমুককে পাল্টা, অমুককে রিজাইন করো। আপনার অবস্থা দেখে মনে হয় সেই কর্তৃত্ববাদী ফ্যাসিবাদের দিকে আপনি ধাবিত হয়েছেন। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগত। দর্শক শ্রোতা, ভিডিওর শুরুতে আল্লামা মামুনুল হক সাহেবের একটা বক্তব্য আপনারা ইতিমধ্যে শুনেছেন, যে বক্তব্যের মাধ্যমে তিনি বোঝানোর চেষ্টা করেছে বর্তমান সরকারকে শেখ হাসিনার ভূতে ধরেছে। শেখ হাসিনা যেইভাবে বাংলাদেশ থেকে যেই রাজনীতি করে মামু বাড়ি, দাদু বাড়িতে গিয়ে পালাতে বাধ্য হয়েছে, তারেক রহমানের ঘাড় থেকে যদি এই শেখ হাসিনার ভূত না নামে, তাহলে তারেক রহমানকেও সেভাবেই দেশ থেকে পালাতে বাধ্য হতে হবে। এমনটাই কিন্তু বলেছে মামুনুল হক। 11 দলীয় জোটের নেতাকর্মীরা একের পর এক বর্তমান সরকার জনাব তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, মাঠে নামার হুঁশিয়ারি দিচ্ছে এবং কি তাকে দেশ থেকে পালিয়ে যেতে হবে এমন স্লোগানও দিচ্ছে। আর এর পিছনের মূল কারণ হলো জুলাই সনদ বাস্তবায়ন। জুলাই সনদ বাস্তবায়ন না করার কারণে সরকার, অর্থাৎ বিএনপি সরকার গাদ্দারি করছে জনগণের সাথে, জুলাইয়ের যোদ্ধাদের সাথে, এমনটাই দাবি করছে বিরোধী দলীয় নেতাকর্মীরা। যার কারণে বলছে শেখ হাসিনার মতেও এই বর্তমান সরকারকেও দেশ থেকে পালাতে বাধ্য হবে। দর্শক, তাছাড়াও রয়েছে আজকের ভিডিওর ভিতরে খুবই তথ্যবহুল কিছু আলোচনা, গুরুত্বপূর্ণ কিছু বিষয়, যেগুলোর অংশ বিশেষ আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন। আমি মনে করি আজকে ভিডিওটি আপনাদের সকলের দেখা দরকার, পুরোপুরি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শোনা দরকার। ভিডিওর শুরুতে আপনার আরেকটা ভিডিও ফুটেজের অংশ বিশেষ দেখেছেন। ছাত্র দলের নেতা জনাব নয়ন ইসলাম, তিনি এক সময় আওয়ামী লীগের সময় লুকিয়েছিল, পালিয়েছিল এবং তাকে রাস্তায় বা আন্দোলনে দেখা যেত না, ছদ্মবেশে লুকিয়েছিল। সে নিজের জীবন বাঁচানোর জন্য নবীর সুন্নত বড় বড় দাড়ি রেখেছিল। যদিও যখন শেখ হাসিনা পালিয়ে চলে গিয়েছে, সে সেখান থেকে বের হয়ে এসে সেই নবীর সুন্নত দাড়ি কুরবানি করে দেয়। আসলে সে দাড়ি তার রেখেছিল শুধুমাত্র তার নিজের জীবন বাঁচানোর জন্য, যেন আওয়ামী লীগ তাকে চিনতে না পারে, নবীর সুন্নতের জন্য নয়। আচ্ছা, সেটা থাক। তো তার দাবি যে জামাত ইসলাম একটা জুলাইয়ের দোকান খুলে বসেছে এবং এই জুলাইয়ের দোকান বিক্রি বন্ধ হয়ে গেছে বলেই এখন জামাত শিবির পাগল হয়ে গিয়েছে। দেশের উন্নতি, দেশের কোনো কিছুই ভালো চায় না জামাত শিবির, জামাত ইসলাম শুধুমাত্র ভালো চায় বিএনপি, যেটা বোঝানোর চেষ্টা করেছে। এবং এই যে জুলাই যুদ্ধ হয়েছে, জুলাইয়ে 5 আগস্টে যে ঘটনাটি ঘটলো, এটা সম্পূর্ণ ক্রেডিট হলো জনাব তারেক রহমানের। অর্থাৎ তিনি বোঝানোর চেষ্টা করেছে, তার এক সময় স্লোগান দিয়েছিল যে জনাব তারেক রহমান জানেন নাকি জুলাইয়ের নায়ক আপনি। তো এখানে দেখেন, আপনাকে যদি আমি বলি আপনি কি জানেন আপনি অমক, তার মানে আপনি জানেনই না যে আপনি অমক। ওনারা কিন্তু এটাই এই মিছিলের মাধ্যমে বুঝিয়েছে যে
তারেক রহমান জানেন নাকি জুলাই যোদ্ধার নায়ক আপনি, মানে জনাব তারেক রহমান নিজেই জানে না, কিন্তু ওনারাও জানানোর চেষ্টা করছে। যাই হোক, ওনারা বোঝানোর চেষ্টা করেছে, যেটা বক্তব্য শুরুতে আপনারা শুনলেন, নয়ন সাহেব বললেন যে দীর্ঘ 17 বছর আন্দোলন বিএনপি করেছে, শেষ মুহূর্তে এসে সেটা জুলাইয়ের রূপ নিয়েছে, অর্থাৎ পুরো ক্রেডিটটা বিএনপির, এটা অন্য কারো ক্রেডিট নয়, ইনি কিন্তু দাবি করেছে। অন্যদিকে আরেকটা বক্তব্য শুরুতে আপনারা শুনেছেন যে জুলাইয়ের কারণেই বাংলাদেশে নতুন করে মানুষ স্বাধীনতা ফিরে পেয়েছে, এই জুলাইয়ের কারণেই বেগম খালেদা জিয়া মুক্তি পেয়েছে, এই জুলাইয়ের কারণেই অনেক গুমে থাকা ব্যক্তিরা মুক্ত হয়েছে, এই জুলাইয়ের কারণেই জনাব তারেক রহমান দেশে ফিরতে পেরেছে, এই জুলাইয়ের কারণেই নতুন করে এই বাংলাদেশে নির্বাচন হয়েছে, এই জুলাইয়ের কারণেই এই বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে চলাফেরা করার সুযোগ পেয়েছে, এই জুলাইয়ের কারণেই আলেম ওলামাদের সম্মান বেড়ে গিয়েছে, এই জুলাইয়ের কারণেই এই দেশে ইসলাম নতুন করে চারা গজিয়েছে। কিন্তু এই জুলাইটাই মানতে চাচ্ছে না বিএনপি সরকার, এমনটাই দাবি করছে। দর্শক, যাই হোক, কথা বাড়াবো না, চলুন একটা লাইক দিয়ে আগে আমরা সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। সংসদে দাঁড়িয়ে গোটা জাতিকে মূর্খ সাব্যস্ত করা হয়। বলেন নাই উনি যে এদেশের জনগণ তারা যে গণভোটে ভোট দিয়েছে, না বুঝে ভোট দিয়েছে, গোটা দেশের জনগণকে মূর্খ সাব্যস্ত করেন। এরপরে উনি মাস্টার সাজেন এই মূর্খ জনগণকে বোঝানোর জন্য। উনি মাস্টার সেজে এদেশের সংসদের 300 সদস্যকে, আর এই 300 সদস্য যারা গোটা দেশের জনগণের প্রতিনিধিত্ব করে, তাদেরকে সংবিধান পড়ান মাস্টার সেজে। দাম্ভিকতার একটা সীমা থাকা উচিত। আপনারা জনগণকে অপমান করছেন, এই ভূত আসলে আপনাদের ঘাড়ের নতুন ভূত না, এটা শেখ হাসিনার ঘাড়ে সওয়ার হওয়া সেই পুরাতন ভূত আপনাদের কাছে এসেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে আয়োজিত গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার, সংকটের মুখোমুখি বাংলাদেশ অর্থাৎ শীর্ষক আজকের এই সেমিনারে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত সুধী, এতক্ষণ পর্যন্ত আপনারা 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ সহ অন্যান্য আলোচকদের কাছ থেকে বর্তমান বাংলাদেশের সংকটের মূল উৎস কোথায় এবং সেই সংকটের সমাধানের পথ কি, এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। সেমিনারে প্রবন্ধের মূল আলোচক ছিলেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। অত্যন্ত স্পষ্টভাবে সমস্যার গোড়া চিহ্নিত করেছেন। আমি সংক্ষেপে 2-3টি কথা বলি। আমি বলি কি যে বর্তমান সরকারকে একটা ভূতে ধরেছে। এটা হলো শেখ হাসিনার ভূত। যেই ভূত শেখ হাসিনাকে ধরেছিল, শেখ হাসিনা বিতাড়িত হওয়ার পর থেকে সেই ভূত এখন বর্তমান বিএনপির ঘাড়ে সওয়ার হয়েছে। ভূতটা হলো জনগণকে অপমান করার ভূত। শেখ হাসিনার 15 বছরের শাসনামলকে যদি খুব সংক্ষেপে বর্ণনা করা হয়, তাহলে সেটা ছিল এদেশের জনগণকে নিয়ে উপহাস করা, জনগণকে যখন তখন যেভাবে ইচ্ছা সেভাবে অপমান করা। শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে শুনিয়েছিল নতুন এক গণতন্ত্রের সংজ্ঞা, উন্নয়নের গণতন্ত্র। জনগণের মতামত লাগবে না, তিনি পদ্মা সেতু আর মেট্রো রেল দিয়ে গণতন্ত্র বাস্তবায়ন করেছিলেন। এভাবে সর্বশেষ শেখ হাসিনার পতনের কফিনে সর্বশেষ যে পেরেকটা ঠুকেছিল, সেটাও ছিল জনগণকে অপমান করার এক ভয়াবহ বিভৎস দৃষ্টান্ত। বলেছিল বাংলাদেশের 4 কোটি ছাত্র জনতাকে রাজাকারের নাতিপুতি। ভুলে যাওয়ার কথা নয়, আমার দেশের আত্মমর্যাদা সম্পন্ন 4 কোটি ছাত্র জনতা সেদিন রাতের অন্ধকারে বেরিয়ে এসে বলেছিল আমি কে তুমি কে। এত তাড়াতাড়ি ভুলে গেলেন জনগণকে অপমান করার পরিণাম? সেই শেখ হাসিনার জনগণকে অপমান করার ভূত এসে সওয়ার হয়েছে এখন বিএনপির কাঁধে। এই জন্য বিএনপির পক্ষ থেকে একবার জনগণের সার্বভৌমত্বের প্যারালাল এনে দাঁড় করানো হয় তাদের 2/3 সংসদের এই সার্বভৌমত্বকে। এখানে সংসদে দাঁড়িয়ে গোটা জাতিকে মূর্খ সাব্যস্ত করা হয়। বলেন নাই উনি যে এদেশের জনগণ তারা যে গণভোটে ভোট দিয়েছে, না বুঝে ভোট দিয়েছে, গোটা দেশের জনগণকে মূর্খ সাব্যস্ত করেন। এরপরে উনি মাস্টার সাজেন এই মূর্খ জনগণকে বোঝানোর জন্য। উনি মাস্টার সেজে এদেশের সংসদের 300 সদস্যকে, আর এই 300 সদস্য যারা গোটা দেশের জনগণের প্রতিনিধিত্ব করে, তাদেরকে সংবিধান পড়ান মাস্টার সেজে। দাম্ভিকতার একটা সীমা থাকা উচিত। আপনারা জনগণকে অপমান করছেন, এই ভূত আসলে আপনাদের ঘাড়ের নতুন ভূত না, এটা শেখ হাসিনার ঘাড়ে সওয়ার হওয়া সেই পুরাতন ভূত আপনাদের কাছে এসেছে। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির একটা খুব আলোচিত দৃষ্টান্তর কথা বলে আলোচনা শেষ করছি। ওই যে একটা আপনার বন্টনের গল্প শুনিয়েছিলেন না, যে সিংহ, গাধা
আর শ্রীগাল মিলে একটা শিকার করেছে। এরপরে সিংহ বলেছে এখন তো শিকার করলাম গরু, হরিণ আর খরগোশ, এখন তিনজন মিলে শিকার করেছি, বন্টন না করে তো খাওয়াটা এটা বেইনসাফি দেখায়, কাজে একটা পদ্ধতি অনুযায়ী তুমি বন্টন করো। গাধাকে বন্টন করতে দিল, গাধা বন্টন করলো, আপনি বড়, আপনি গরুটা খান, আমি মাঝাও, আমি হরিণটা খাই, আর ওই পাতি শিয়াল ও ছোট ও খরগোশটা খাক। তো সিংহ এক চর মেরেছিল, এক চরে তার ঘাড় উপরে পড়ে গিয়েছিল। এরপরে বললো যে শ্রীগালকে বললো তুই ভাগ কর। কেন মহারাজ কি ভাগ করবো? না না, আমি তো ভাগ ছাড়া খাবো না, আমি তো সিস্টেম ছাড়া খাই না, সাংবিধানিক পদ্ধতি বাস্তবায়ন হবে তারপরে সে আমি খাবো। শ্রীগাল বলল যে আপনি গরুটা দিয়ে সকালবেলায় আপনি ব্রেকফাস্ট করবেন, হরিণটা দিয়ে ডিনার করবেন, লাঞ্চ করবেন, আর খরগোশটা দিয়ে আপনি ডিনার করবেন। জিজ্ঞাসা করলো এত সুন্দর বন্টন তোরে শিখাইছে কে? তো শ্রীগাল বলে ওই যে একটু আগে ওই যে গাধার পরিণাম আমাকে এই উত্তম বন্টন শিক্ষা দিয়েছে। হাসিনার ভূত যার কাঁধে ভর করেছে তাদেরকে বলতে চাই, হাসিনাকে অনেক মানুষ বলতো যে খুব রাজনীতি বুঝে, আমি তখনই বলতাম যে হাসিনার মতো বেকুব রাজনীতিবিদ বাংলাদেশে দ্বিতীয় কেউ জন্ম নেয় না। 70 বছরের আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে ধ্বংস করে দিয়ে গিয়েছে শেখ হাসিনা। শেখ হাসিনা গাধার মতো ভূমিকা পালন করতে গিয়ে সীমান্তের অপর প্রান্তে গিয়ে পড়েছে। তোমরা শ্রীগালের মতো যদি সেই শেখ হাসিনার পথ অবলম্বন করার চেষ্টা করো, সেখান থেকে শিক্ষা গ্রহণ করো, তোমার পরিণাম ভিন্ন কিছু হবে না। বাংলাদেশের রাজনীতিতে একটা অসম্ভব সুখবর। জামাত জোটের কঠিন চাপে পড়ে অবশেষে মাননীয় প্রধানমন্ত্রী প্রিয় শিশু মুক্তিযোদ্ধা জনাব তারেক জিয়া, তারেক ওরফে জিয়া মুখ খুলতে বাধ্য হলেন। হ্যাঁ, বিএনপি পিছু হটবেই, এবং সেটা তারেক রহমানের ঘোষণার মধ্যে দিয়ে পরিস্থিতি সেদিকে যাচ্ছে। আপনারা দেখেছেন যে জনগুরুত্বপূর্ণ বিষয়ের নোটিশে সংসদের অন্য কার্যক্রম মুলতবি করে জুলাই সনদের উপর 2 দফা আলোচনা হয়েছে, একবার সরকারি দলের প্রস্তাবে, আরেকবার সবার আগে বিরোধী দলের প্রস্তাবে, 31 তারিখ এবং 5 তারিখ। কিন্তু এই 2 দিনের একদিনও আমাদের প্রিয় শিশু মুক্তিযোদ্ধা প্রধানমন্ত্রী কিছুই বলেননি, তিনি ছিলেন চুপচাপ, যার ফলে জনগণ তার প্রচন্ড সমালোচনা করেছেন। জনগণে কেউ কেউ বলেছেন যে তারেক জিয়া তিনি কি বোবা প্রধানমন্ত্রী, বোবা তারেক, কেউ বলছেন বোবা তারেক, আমি বলছি না, কেউ কেউ বলছেন। ফেসবুকে জনগণের মন্তব্য থেকে আপনাদেরকে আমি শোনাচ্ছি, বোবা তারেক, বাক প্রতিবন্ধী প্রধানমন্ত্রী, অথবা ইন্টার পাস, যার ফলে জুলাই সনদ, সংবিধান এইসব ব্যাখ্যা দেওয়ার যোগ্যতা রাখেন না, মুখস্থ কিছু স্ক্রিপ্টের বাইরে কিছুই বলতে পারেন না, এরকম নানান কথাবার্তা তারেক রহমানকে হজম করতে হয়েছে। বিশেষ করে জুলাই সনদের মতো একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়ে তারেক রহমান কেন একদম চুপ? তিনি একটা কিছু বলুক, ভালো মন্দ সবার প্রত্যাশা ছিল দিকে। এমনকি বিরোধী দলের এমপিরাও বারবার এটা নিয়ে প্রধানমন্ত্রী খুঁচিয়েছেন যে সংসদ নেতা উপস্থিত থাকতে তিনি কেন এটা বলেন না, সালাউদ্দিন আহমেদ কেন বলেন। সংসদেও এই বিষয়ে আলোচনা হয়েছে, কিন্তু তাতে তারেক রহমানের টনক নড়েনি, শিশু মুক্তিযোদ্ধার টনক নড়েনি। কিন্তু যখন জামাত জোট রাজপথে নেমেছে, তারা বিক্ষোভ মিছিল করেছে, তারা জেলায় জেলায় বিক্ষোভ মিছিল করেছে, গণসংযোগ করেছে, লিফলেট বিতরণ করেছে, সেমিনার করছে, জনমত তৈরি করছে, এবং এর মধ্য দিয়ে যে কাজটা জামাত বড় আকারে করতে পেরেছে যে বিএনপি প্রতারক, বিএনপি মোনাফিক, তারেক রহমান ধান্দাবাজ, এটা পুরো জাতিকে বোঝাতে সক্ষম হয়েছে জামাত। এটা দেখে তো তারেক রহমানের অবস্থা খারাপ। হ্যাঁ, ক্ষমতায় আসলাম 1.5 মাসের একটু বেশি সময় হয়েছে, আর পুরো জাতি আমাদেরকে মোনাফিক বলছে, বিরোধী দল আমাদেরকে মোনাফিক এবং প্রতারক বানিয়ে দিয়েছে। না, এবার মুখ খুলতে হয়, একটু ভালো স্বাস্থ্য হয়। এখন তারেক রহমান মুখ খুলেছেন কি, জুলাই সনদ যেভাবে স্বাক্ষর করা হয়েছে, স্বাক্ষরিত প্রতিটি দফা বাস্তবায়নে এই সরকার বদ্ধপরিকর। তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর দরবারে বক্তব্য প্রদানকালে তিনি একথা বলেন। এর মানে প্রধানমন্ত্রীর বক্তব্য হচ্ছে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন, আংশিক না, যেভাবে স্বাক্ষর করা হয়েছে ওইভাবেই। এর অর্থ খুবই ভালো, গণভোটের আলোকে স্বাক্ষর করা হয়েছে, ওইটার উপরই তো গণভোট হয়েছে। তা জুলাই সনদ নিয়ে যে তুচ্ছতা ছিল বিএনপির, যে এটা কি, যেমন আইনমন্ত্রী কিন্তু মারাত্মকভাবে তুচ্ছতা ছিল করে বক্তব্য দিয়েছেন। আইনমন্ত্রী বলেছিলেন যে এটা জুলাই সনদ, এটা আবার কি, এটা সর্বোচ্চ আপনি 91 সালে 3 দলীয় জোটের রূপরেখার সাথে তুলনা করতে পারেন, এটা কিছুই না। কিন্তু না, এখন তারেক রহমান থেকে শুরু করে বিএনপি সবাই বলার চেষ্টা করছে যে না, জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো। প্রক্রিয়া নিয়ে কিছুটা একতলাপ আছে জামাতের সাথে, কিন্তু অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার কথা বলছেন প্রধানমন্ত্রী নিজে। ঠিক আছে, এখন মাননীয় প্রধানমন্ত্রী আপনি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করুন, আমরা দেখি একটু। হ্যাঁ, এতদিন তো বলেন, আপনি সংসদে এই কথাটা বলতেন যখন মুলতবি প্রস্তাবের উপর 2 দফা আলোচনা হয়েছে 2-4 ঘন্টা, তখন আপনি ফ্লোর নিয়ে, আপনি 5 মিনিট ফ্লোর নিয়ে বলতেন, শেষে সবার শেষে তো সংসদ নেতা বক্তব্য দেয়, আপনি সবার শেষে বলতেন যে প্রিয় জনতা, প্রিয় সংসদ, আমি প্রধানমন্ত্রী তারেক রহমান বলছি, আমি জনগণের সাথে বিএনপি প্রতারণা করবে না, জুলাই সনদ অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো, তা আপনার টেনশন করেন না। এই কথাটা আপনি বলতেন, পুরো জাতি একটু আশ্বস্ত হতো। এই কথাটা আপনি বললে এই যে এতদিনে জামাত জোট আপনাদেরকে মোনাফিক এবং প্রতারক হিসেবে পুরো জাতির সামনে প্রতিষ্ঠিত করেছে, এটা কিন্তু পারতো না। কিন্তু আপনারা সেটা বলেন নাই। হ্যাঁ, বলেছেন। এখন যেই জামাত জেলায় জেলায় মাঠে নেমে গিয়েছে, কিন্তু জেলায় জেলায় মাঠে নেমেছে জামাত, কেন্দ্র থেকে শুরু করে জেলা পর্যায়ে, রুট লেভেল পর্যন্ত, এতে তারেক রহমান ভয় পেয়েছেন কেন, এটাও বুঝতে হবে। এতে কি হয়েছে? এতে কি বিএনপি সরকার দেশ চালাতে অসুবিধা হয়, না যানজট হয়? এতে যানজটও হয় নাই, কারণ জামাতের লোকজন সুশৃঙ্খল আন্দোলন করে, জনগণের কয়েক মিনিটের জন্য যান চলাচলে অসুবিধা হয়, এরকমও তারা রাস্তা ব্লক করে না, একদম পিসফুল ডেমনস্ট্রেশন। কিন্তু ভয় হচ্ছে যে এই আন্দোলনের ফলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে
যে বিএনপি প্রতারক, ধান্দাবাজ, মুনাফিক, তারা কথা দিয়ে কথা রাখে না। তারেক রহমান গণভোট হায়ের পক্ষে বলছে, এখন বিএনপি গণভোট বাতিল করছে। তারা জুলাই সনদকে এখন অস্বীকার করছে। এই মেসেজটা জামাত দিতে পেরেছে, এতে ভয় পেয়েছেন এই প্রিয় শিশু মুক্তিযোদ্ধা। প্রিয় দর্শক, মাননীয় প্রধানমন্ত্রীকে এই বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। তবে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন কবে? 180 দিনের কিন্তু একটা বাধ্যবাধকতা আছে। পুরো জুলাই সনদ আপনি 180 দিনের পর একদিনও সময় নিতে পারবেন না, আপনাকে বাস্তবায়ন করতে হবে। হ্যাঁ, অনেক অধ্যাদেশ 30 দিনের মধ্যে বাস্তবায়ন করার, সেটা জুলাই সনদ না, ইউনূস সরকার অনেক সংস্কারমূলক অধ্যাদেশ বাস্তবায়ন করার বাধ্যবাধকতা ছিল। 30 কার্যদিবসের মধ্যে বা 30 দিনের মধ্যে এটা হয়েছে, অনেকগুলো হয় নাই। যেটা হয় নাই সেটা নতুনভাবে সংশোধিত আকারে উত্থাপন করা হবে, কিন্তু অ্যাজ ইট ইজ হয়নি। ঠিক আছে, ওইটা করেন, কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন করতে আপনার টাইম কিন্তু 6 মাস। অতএব আমরা বিশ্বাস করি এই 6 মাসের মধ্যে প্রধানমন্ত্রীর এই প্রতিশ্রুতির আলোকে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রী এখন না, দেখেন, এটা আমরা করার আগে পর্যন্ত বিশ্বাস করি না। প্রধানমন্ত্রী বলুক আর জিয়াউর রহমান বলুক আর খালেদা জিয়া বলুক, ভাই করার আগে আমরা কাউকে বিশ্বাস করি না। কারণ খালেদা জিয়ারও প্রতারণার অভিযোগ আছে। তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে খালেদা জিয়া বলেছিল না, তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে একটা ঐকমত হয়েছে 90 সালে। সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিতে চেয়েছিলেন খালেদা জিয়া, সেটা অস্বীকার করে তিনি দলীয় সরকার অধীনে নির্বাচন দিয়েছেন 96 সালে। অতএব যেখানে খালেদা জিয়ার কথাই আমরা বিশ্বাস করি না, সেখানে তারেক রহমানের কথা বিশ্বাস করার তো প্রশ্নই আসে না। আপনি বলেছেন, ধন্যবাদ জানাই, কিন্তু বাস্তবায়ন করবেন তখন বিশ্বাস করবো। এই জন্য জামাতের আন্দোলন চালিয়ে যেতে হবে। জামাত আন্দোলনে ঢিল দিবে, তখন আবার উল্টা কথা বলবে। দলিল দেখেন, একটু স্মরণ করে দিই, গত 17 ফেব্রুয়ারির কথা। তার মানে 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি জিতেছে, 17 ফেব্রুয়ারি সরকার গঠন করেছে। ওই সময় সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদ যেভাবে স্বাক্ষর করা হয়েছে সেভাবে অক্ষরে অক্ষরে প্রতিপালন করব। অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করার কথা বলছে বিএনপি 17 ফেব্রুয়ারি, কিন্তু তারপর থেকে সুর চেঞ্জ হয়ে যায়। না, জুলাই সনদ এটা আবার কি? এটা তো সংবিধানে নাই, এটা আইনি ভিত্তি নাই, এটা কি? এটা ওই ত্রিজোটের রূপরেখার মতো অনেক তুচ্ছ তাচ্ছিল্যের কথা শুনেছি। অথচ সরকার গঠনের দিন অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা বলছে। আওয়ামী লীগের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে অ্যারেস্ট করা হলো। ঠিক তার 2 দিন পর সংসদে অধ্যাদেশ পাশ করা হলো, সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হলো। তারপর আবার গতকালকে শিরিন শারমিন চৌধুরীকে ছেড়ে দেওয়া হলো, মানে জামিন দিয়ে দেওয়া হলো, এবং উনি জামিন প্রাপ্তের দিনই বিকেল বেলায় বেরিয়ে গেলেন। হিসাব মিলতেছে না ভাই। আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলাদেশের রাজনীতির হিসাব মিলানো ভীষণ কঠিন। আমরা যখন এই মানে নতুন রাজনীতি, গণতান্ত্রিক সরকারের রাজনীতিটা শুরু হয়েছিল, তখন আমরা অনেক ধরনের হিসাব করছি। অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলে বেড়াইছেন যে তারেক রহমান আওয়ামী লীগের সাথে এবং ভারতের সাথে একটা সমঝোতা করে বাংলাদেশে আসছে এবং আওয়ামী লীগকে তারা পুনর্গঠন করবেই। এমন কথা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ইলেকশনের সময় বলছেন যে আপনারা আমাদেরকে ভোট দেন, আমরা আপনাদের দেখবো, আপনাদের কারোর কোনো ক্ষতি হবে না, আওয়ামী লীগ অবাধে রাজনীতি করতে পারবে। এবং এর প্রমাণ আমরা জাস্ট ইলেকশনের পরে পাইছি, বিভিন্ন আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হয়েছে। এরপর আবার দেখলাম টাকটা উল্টে গেল, আবার দেখি হিসাব মিলতেছে না। আওয়ামী লীগের যেখানে ওই অফিস করতেছে সেখানে অ্যারেস্ট করতেছে, তারপরে তো অধ্যাদেশই করে ফেলাইলো সন্ত্রাস বিরোধী আইনে। এখন যদি আওয়ামী লীগ করেন আপনি, আর আওয়ামী লীগ সম্পর্কে যদি কোনো রকম মিটিং মিছিল করে কোনো রকম স্ট্যাটাস পর্যন্ত দেন, আপনার 4 থেকে 14 বছরের জেল হতে পারে। তাহলে হিসাবটা কি? আওয়ামী লীগের সাথে কি আপনার এই বিএনপির কোনো সমঝোতা হয় নাই? আবার কেউ বলতেছেন অবশ্যই হয়েছে, তাহলে শিরিন শারমিনকে ছাড়লো কেন? আমরা এর আগে যদি একটু যাই, এর তত্ত্বাবধায়ক আমলের সময় আপনারা দেখেছেন অনেক আওয়ামী লীগ নেতা নেত্রীরা অ্যারেস্ট হয়েছেন। যারা পালিয়ে গেছেন, বাকি যারা অ্যারেস্ট হয়েছেন তারা সবাই জেলে পড়ছেন। কিন্তু সাবের হোসেন চৌধুরী সাহেবকে যখন অ্যারেস্ট করা হলো, তাকেও কিন্তু জামিন দেওয়া হয়ে গেছে। এবং তার সাথে বাংলাদেশে নিযুক্ত এই আমাদের সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, এরকম আরো 4টা দেশের রাষ্ট্রদূতরা দেখা করেছেন, মিটিং করেছেন। তখন আমরা হিসাব করেছিলাম আওয়ামী লীগকে পুনর্গঠন করবার জন্য ইউনূস সরকার চাচ্ছেন, এবং সেটা সাবের হোসেন চৌধুরী এবং সেলিনা আইভি নারায়ণগঞ্জের, তাকে দিয়ে করাবেন। কিন্তু সেলিনা আইভিকে এখন পর্যন্ত কিন্তু ছাড়েন নাই। সেলিনা আইভিকে বিভিন্ন মামলায় খালাস দেওয়া হচ্ছে, আবার জেল কেটে নতুন মামলায় বন্দী করা হচ্ছে, কিন্তু শিরিন শারমিনের ব্যাপারে সেটা ঘটলো না। ডক্টর শিরিন শারমিন জামিন পেয়ে গেলেন, তার পিছনে কিন্তু আরো বেশ কয়েকটি মামলা ছিল, নতুন মামলা দায়ের করা হলো না। এবং তাকে যেদিন জামিন দেওয়া হলো, মানে গতকালকে দুপুরবেলা জামিন দেওয়া হয়েছে, বিকালের মধ্যে উনি বেরিয়ে গেলেন। এটাও একটা ডিফারেন্ট ঘটনা বাংলাদেশের এই জেল হাজত বা এই আদালতের মধ্যে। আমরা দেখেছি আদালত থেকে যদি আদেশ হয়, সেই আসামিকে বেরোতে একদিন পরে বা বেশ সময় লাগে, কিন্তু শিরিন শারমিন বেরিয়ে গেলেন কেন? এখানে হিসাবটা কি? এখন এখানে হিসাবটার ব্যাপারে ভারতীয় সাংবাদিকরা বলছেন, আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, উনি যে দিল্লি থেকে মিটিং করেছেন জয়শঙ্করের সাথে এবং অজিত দুভালের সাথে, তখন তাদের মধ্যে একটা সমঝোতা হয়েছে। যেমন তারা বলেছেন শিরিন শারমিনকে তোমরা অ্যারেস্ট করেছো, তাকে তাড়াতাড়ি ছাড়ো, এবং আওয়ামী লীগকে তোমরা তাড়াতাড়ি রাজনীতি করবার সুযোগ দাও। যদিও ডক্টর খলিলের যে শর্তগুলো ছিল সেগুলো কতটুকু মানা হয়েছে তার কোনো হিসাব আমরা পাইনি। শুধু একটা কথা শুনেছি, ডক্টর খলিল শেখ হাসিনাকে ফেরত চেয়েছিল, ভারত সুবিধা বলে সেটা সম্ভব নয়। বাকি কি হয়েছে এখন পর্যন্ত কোনো প্রেস ব্রিফিংয়ে ডক্টর খলিলুর রহমান আমাদেরকে জানাননি। তবে এই খবরগুলো ভারতীয় সংবাদ মাধ্যম দিচ্ছে যে খলিলুর রহমানকে চাপ দেওয়া হয়েছে, শিরিনকে ছেড়ে দাও, আওয়ামী লীগকে রাজনীতি করবার সুযোগ দাও। ঠিক আছে, শেখ হাসিনাকে দিবা না, কিন্তু আওয়ামী লীগকে দাও। এখন প্রশ্ন আসছে, বিএনপি কি সেই পথে যাবে? হ্যাঁ, অনেক রাজনৈতিক বিশ্লেষকরাই বলছেন এই যে অধ্যাদেশটা জারি করে আওয়ামী লীগকে
ব্যান করা হয়েছে, মানে তার কার্যক্রম বন্ধ করা হয়েছে, এইটাও ধীরে ধীরে ছেড়ে দেবে এমন একটা আন্ডারস্ট্যান্ডিংই এই সরকারের সাথে হয়েছে। তার কিছুটা আলামত আমরা দেখতেই পাচ্ছি, কারণ শিরিন শারমিনকে যেভাবে ধরা হয়েছে বা যেভাবে ছাড়া হয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে ইদানিংকালে একটা বিরল ঘটনা। কারণ বারবারই বলছি, আওয়ামী লীগের কোনো আসামিকে যদি অ্যারেস্ট করা হয়ে থাকে কখনো, তাকে অ্যারেস্ট করার পর আরেকটি মামলা দিয়ে আবার অ্যারেস্ট করে ফেলে, আর যারা ভেতরে আছেন তাদের তো কোনো খবরই নেই। এখন অনেকেই বলছেন যে এই যে ঘটনাগুলো ঘটছে, শিরিন শারমিনকে ছেড়ে দেওয়া বা সাবের হোসেন চৌধুরীকে ছেড়ে দেওয়া বা সেলিনা আইবিকে ছেড়ে দেওয়া বা তাকে আবার অ্যারেস্ট করা, সব কিছুই নাকি আওয়ামী লীগের উচ্চমহল থেকে রিকোয়েস্ট আসছে, ইনস্ট্রাকশন আসছে যে আমরা একে একে দিয়ে দল গঠন করব, একে একে ছাড়ো, একে একে ছাড়বে না। এই যদি হয় তাহলে আমরাও তো হিসাব মিলাইতে পারতেছি না ভাই। বিএনপি কি আওয়ামী লীগকে আসলেও ছেড়ে দিবে রাজনীতি করতে মাঠে? যদি অনেক বিজ্ঞজনরা বলছেন যে একটি দলকে ব্যান করা কোনো রাজনৈতিক দলেরই উচিত নয়, সেটা আবার বুমেরাং হয়ে তাদের উপরও আসতে পারে, এমন কথাও বলছেন অনেকেই। এটা তো সত্যি কথা যে আওয়ামী লীগ, যারা আওয়ামী লীগের সন্ত্রাসী করেছে, যারা আওয়ামী লীগে খুন খারাপি করেছে, যাদের নামে ডিস্ট্রিক্ট মামলা আছে, তাদেরকে বাদ দিয়ে একটা শুদ্ধ আওয়ামী লীগ, এই শুদ্ধ আওয়ামী লীগ করবার জন্যই নতুন প্রচেষ্টাটা চলছে, যার প্রমাণ হলো এই শিরিন। তারা হলে শিরিনকে কেন এই ভোর রাতে অ্যারেস্ট করা হলো? আপনারা একটা জিনিস হিসাব করেন, ডক্টর শিরিন শারমিন বাংলাদেশেই ছিলেন, প্রথম দিকে উনি আর্মির হেফাজতে ছিলেন, তারপরে উনি দেশেই ছিলেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কি ইচ্ছা করলে তাকে খুঁজে পেত না? পেত, খোঁজেনি। এই সরকার যখন নতুন এসছে তখন হিসাব অনুযায়ী তো সংসদে তাকে এনে সংসদে শপথ বাক্য পড়ানো উচিত ছিল, যদিও শিরিন শারমিন পদত্যাগ করেছিল। এখানে শিরিন শারমিন একটা ভুল করেছে। শিরিন শারমিন যদি পদত্যাগ না করতো তাহলে সে কিন্তু এই সংসদের সাংসদদেরকে শপথ বাক্য পড়াতে পারতো, হয়তো উনি এটা ভাবেননি কোনোদিন, কিন্তু উনি তো ঢাকাতেই ছিলেন, উনি বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন। এটা কি সরকার জানে না? এসবি, ডিবি, এলএসএ, ডিজিএফআই জানে না? জানতো। সেই সরকারও শিরিন শারমিনকে ধরেনি। এই সরকার এসে এমন একটা সময় ধরলো যার দুদিন আগেই আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে বা আওয়ামী লীগের কার্যক্রম ব্যান করা হয়েছে, তারপর আবার ছেড়েও দেওয়া হয়েছে 6 দিনের মাথায়। এই যে হিসাবগুলো, এই হিসাবগুলো রাজনীতিতে বেশ কঠিন। আমি আপনি হয়তো বা মিলাতে পারবো না সরকার এবং আওয়ামী লীগের মধ্যে কি ধরনের সমঝোতা হচ্ছে, আদৌ আওয়ামী লীগকে তারা রাজনীতি করবার সুযোগ দিবে কিনা, আদৌ এরকম শিরিন শারমিনের মতো আরো 2-4 জন 10 জন শুদ্ধ আওয়ামী লীগকে তারা জেল থেকে মুক্তি দিবে কিনা, এগুলো এখন প্রশ্ন সাপেক্ষ। কারণ দেখুন, হত্যা মামলায় অনেকে অ্যারেস্ট করা হয়েছে, অনেকেরটা প্রমাণও হয়নি, কিন্তু জামিন হয়নি। শিরিন শারমিনের 4টা না 5টা মামলা, একটি মামলা ছিল যেটাতে অ্যারেস্ট করিয়েছে সেই লালবাগের একটা মামলায়, সেই মামলার এগেইনস্টে তাকে জামিন চাওয়া হয়েছে, দিয়ে দিয়েছে। পুলিশ বা সরকারি কর্তৃপক্ষ কিন্তু তার রিমাইন্ড চেয়েছিল, দেয়নি, তাকে সরাসরি কারাগারে পাঠিয়েছিল। এই সমস্ত হিসাব দেখতে গেলে আসলে আমাদের মতো সাধারণ মানুষের মাথা খারাপ হয়ে যাবে, কারণ আমরা এত কিছু বুঝি না। আমরা সোজা পথে চলতে জানি, আমরা সোজা পথে যেতে জানি, আমরা যেটা দেখবো সেটাই বলবো, আমরা যেটা সামনে বিদ্যমান ঘটছে সেটাকে আমরা সত্য বলে মনে করবো। এখন বিএনপি কোন নীতিতে চলছে? আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করবে না আওয়ামী লীগকে দূরে সরিয়ে দিবে? আবার অনেকেই বলছেন আওয়ামী লীগকে যদি দূরে সরিয়ে দেয় তাহলে আওয়ামী লীগ জামাত এনসিপির সাথে মিলে বিএনপির পিছনে লাগবে এবং বিএনপিকে শান্তিমতো সরকার চালাতে দিবে না। এটাও কিন্তু একটা হিসাবের ব্যাপার। এখন কোনো হিসাবই আমরা কেউ মিলাইতে পারতেছি না ভাই। আপনি যিনি দেখছেন, আপনি একটু হিসাব মিলাই পারলে আবার একটু জানালেন ভাই, আমার মাথায় কিছুই ঢুকতেছে না, হিসাবটা আপনি মিলেন। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখলেন এবং বিস্তারিত আলোচনা শুনলেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।